আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ সারাদিনের খবর অনুষ্ঠানে। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানটি আমরা আপনাদেরকে প্রতিদিন দেখিয়ে থাকি এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আমি সংযুক্ত হয়েছি হাসান মাহমুদ শামীম। আপনাদেরকে জানানোর চেষ্টা করব আজকে সিলেট সহ পুরো বাংলাদেশের সর্বশেষ চিত্রটুকু। ইতিমধ্যেই ডিসক্রিপশনে যে চিত্র আপনি দেখেছেন, যে কথাগুলো দেখেছেন, তার মধ্যে অন্যতম হচ্ছে আজকে সিলেটের একটি কাশবনে আগুন দেয়া হয়েছে। গোলাপগঞ্জের চৌঘরি এলাকা ছিল, যেটি সিলেট জকিগঞ্জ রোডের চৌঘরি এলাকার একটি চৌধুরী কমিউনিটি সেন্টার নামে একটি জায়গা আছে। সেখানে চৌধুরী কমিউনিটি সেন্টারের পেছনে একটা বালুর একটা জায়গা ছিল, বালুর একটা ডিভি ছিল এবং সেখানে কিন্তু একটা কাশফুলের বাগান ছিল। সেই কাশফুলের বাগান গত শুক্রবার রাতের দিকে এলাকাবাসী বা স্থানীয় যারা আছেন তারা কিন্তু পুড়িয়ে দিয়েছেন এবং তাদের পোড়ানোর পিছনে যেটা যুক্তি ছিল, সেখানে মানুষজন আসছেন, নারী পুরুষ আসছেন এবং অসামাজিক কার্যকলাপ হচ্ছে এবং যেটা তারা ভালো চোখে দেখছেন না এবং এ কারণে তারা চান না যে তাদের এলাকাতে এরকম কোনো কাশফুলের বাগান থাকুক এবং যে কারণেই তারা সেটা পুড়িয়ে দিয়েছেন। সেটা তারা পোড়াতেই পারেন, তবে বৃক্ষেরও কিন্তু তার আলাদা একটা প্রাণ আছে। এভাবে কিন্তু বৃক্ষ পুড়িয়ে দেওয়া সেটা কিন্তু একটা কষ্টদায়ক ব্যাপার, যেহেতু আর সৌন্দর্যমণ্ডিত যে জায়গাটি, সেই জায়গাতে মানুষজন যাচ্ছিলেন গত কিছুদিন আগে এই ব্যাপারে পত্রপত্রিকাগুলোতে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এই কাশফুলের বাগানের ছবি এবং ভিডিও প্রকাশিত হয় এবং এরপর থেকেই এই পুরো কাশফুলটি ভাইরাল হয়ে পড়ে এবং সিলেটের সব কাশফুলের বাগান যেখানে আছে সেখানে মানুষজন ছুটে যাচ্ছেন। সিলেটের মানুষের যে ব্যাপারগুলো হচ্ছে, খুব বেশি বিনোদন কেন্দ্র না থাকায় মানুষজন পরিবার পরিজন নিয়ে এ ধরনের কাশফুলের বাগান যেগুলো আছে সেখানে যাচ্ছেন, ছবি তুলছেন, এনজয় করছেন এবং কোনো কোনো ক্ষেত্রে সেটি আসলে অনেকেরই কাছে ভালো লাগছে না, যে কারণে এই পুড়িয়ে দেওয়ার মতো একটা ঘটনা ঘটেছে। আমি একটু জানাতে চাই, সিলেটে কাশবনে দুর্বৃত্তদের আগুন। পর্যটকে মুখরিত গোলাপগঞ্জের কাশবনে আগুন লাগিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে কাশবনের পুরো অংশ পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার রাতে দুর্বৃত্তরা কাশবনের পুরো অংশ আগুন দিয়ে দেয় বলে জানা গেছে। কাশবনে আগুন দেওয়ার পরপরই আগুনের ভিডিও ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। এমন ঘটনার পর নিন্দার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। একজন প্রত্যক্ষদর্শী সালমান কাদের নামে তিনি জানিয়েছেন, কাশবনটির সৌন্দর্য উপভোগ করতে শুক্রবার সন্ধ্যার দিকে গেলে সেখানে আগুন জ্বলতে দেখা যায়। এরপর তিনি সহ কাশবনে ঘুরতে আসা পর্যটকরা দৌড়ে গিয়ে আগুন নেভাতে সক্ষম হন, কিন্তু পরে শুনেছেন তারা যে আরেক দফা কাশবনে আগুন দিয়ে পুরো কাশবনটি জ্বালিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ সন্ধ্যার দিকেও আগুন দেওয়া হয়েছে এবং পরবর্তীতে শুক্রবার রাতের দিকে, গভীর রাতের দিকে পুরো কাশবনটি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। রাসেল আহমেদ নামে আরেকজন জানিয়েছেন, মানুষ এত নিকৃষ্ট কাজ করতে পারে ভাবা যায় না। কাশবন তো কোনো দোষ করেনি, তারপরও কেন কাশবনটি পুড়িয়ে দেওয়া হলো? প্রথমে দর্শনার্থীদের চেষ্টায় কাশবনের আগুন নেভালেও দ্বিতীয় দফা আগুনে পুরো বাগানটি ছাই হয়ে যায়। যেটি আমি আগেই বলেছি, গোলাপগঞ্জের সদর ইউনিয়নের চৌঘরি এলাকার সিলেট জকিগঞ্জ সড়কের ওয়াসিমা কমিউনিটি সেন্টারের পাশে বালুর উপরে ওই কাশবনটির জন্ম হয়েছিল এবং এই কাশবনটির সংবাদ বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেলে পুরো উপজেলার প্রকৃতিপ্রেমীরা এখানে ছুটে এসেছিলেন এবং শুক্রবার ছুটির দিনে এসব জায়গাতে হাজারো পর্যটকের ঢল নামে এবং কাশবনটি পুড়িয়ে দেওয়া হয়েছে, সেটা আসলে খুবই দুঃখজনক। তবে সেই আরও অনেক কাশফুলের বাগান আছে, সেগুলো আসলে যথাযথ কর্তৃপক্ষ তারা সুদৃষ্টি দেবেন এবং আরেকটি বিষয় হচ্ছে, যারা এখানে ঘুরতে যাবেন তারাও যেন একটা সীমাবদ্ধতার মধ্যে থেকেই আসলে আনন্দ করেন, কারণ আনন্দ করতে গেলে অন্য কাউকে এ ব্যাপারে কষ্ট দেওয়াটাও কিন্তু সেটাও আসলে ঠিক নয়। আমরা আরেকটা বিষয় আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি। দর্শক, জানাচ্ছিলাম যেটি সিলেটে কাশবনে দুর্বৃত্তদের আগুনের খবর জানিয়েছি। বলাউড়ায় যেটি এলাকা আছে সেখানে বিআরটিসি বাস খাদে পড়ে 40 জন আহত হয়েছেন। সদর উপজেলার বলাউড়া এলাকায় বিআরটিসি বাস খাদে পড়ে অন্তত 40 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজকে শনিবার বিকেল 4টার দিকে দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে, তবে প্রাথমিকভাবে কারো পরিচয় জানা যায়নি। এ ব্যাপারে সিলেট জালালাবাদ থানার ওসি মোহাম্মদ নাজমুল হুদা খান বলেছেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে, তবে গুরুতর আহত কেউ নেই। গাড়ি চালক বা সংশ্লিষ্ট কারো পরিচয় এখনও পাওয়া যায়নি, এ ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে। সদর উপজেলাগামী যে গাড়িগুলো আছে, বিআরটিসি বাস বা আরও অনেক বাস পরিবহন যেগুলো আছে, সেগুলো এত দ্রুত চলাফেরা করে কারণ সেটা প্রত্যক্ষদর্শী যারা এসব এলাকাতে থাকেন, সাদাপাথর গামী বা বুলহাগঞ্জ
বিছানাকান্দিগামী যে বাসগুলো আছে সেগুলো খুব দ্রুত গতিতে চালানো হয় এবং এগুলোর কারণে ছোট ছোট গাড়ি কিন্তু এইসব সড়কে চলাফেরা করে, সিএনজি চালিত অটোরিকশা থেকে শুরু করে কার, মোটরসাইকেল, এবং যে কারণেই দুর্ঘটনার সূত্রপাত হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। আমাদের প্রত্যাশা থাকবে এই বাসগুলো যেন নিয়ন্ত্রণ মেনে, গতি নিয়ন্ত্রণ রেখে অন্ততপক্ষে চলাফেরা করে, সেটাই আমাদের আশা থাকবে। ফুরিয়ে আসছে সিলেটের গ্যাসের মজুদ ক্ষেত্র বলে পরিচিত বাংলাদেশের মধ্যে সিলেট, সেই সিলেটের গ্যাসের মজুদ কমে আসাটা সেটি খুবই আশঙ্কার একটা ব্যাপার। এ ব্যাপারে একটা প্রতিবেদন করেছে সিলেট টুডে 24। তারা লিখেছে, সিলেট অঞ্চলে প্রাকৃতিক গ্যাসের মজুদ কমে আসছে। এসব অঞ্চলে যেসব খনি আছে সেগুলো থেকে বছরের পর বছর ধরে গ্যাস উত্তোলন করায় মজুদের টান দিতে শুরু করেছে। অবশ্য শুধু সিলেট অঞ্চলে নয়, এই অবস্থা সারা দেশের গ্যাস কূপগুলোর। অর্থাৎ বছরের পর বছর ধরে গ্যাস উত্তোলন করা এবং পরবর্তীতে আসলে বড় ধরনের কোনো গ্যাস ক্ষেত্র গত 10 বছরে আবিষ্কৃত না হওয়ার কারণে এখন গ্যাসের দিকে টান পড়েছে। মজুদ কমে আসতে থাকা শতভাগ গ্যাস আমদানির দিকে ঝুঁকছে দেশ। অর্থাৎ কিছুদিনের মধ্যেই শতভাগ, অর্থাৎ পুরো যেতটুকু গ্যাস আমাদের লাগবে, আমাদের ব্যবহার্য গ্যাস লাগবে, সেই গ্যাস কিন্তু আমাদেরকে আমদানি করতে হবে। নতুন করে তেল গ্যাস অনুসন্ধানের ক্ষেত্রে বড় সাফল্য না পাওয়া আর দ্রুত মজুদ ফুরিয়ে আসার কারণে ক্রমেই আমদানি নির্ভরতা বাড়ছে। আগামী 10 বছরের মধ্যে চাহিদার পুরো গ্যাস আমদানি করেই চলতে হবে। পরিসংখ্যান বলছে দেশে মোট গ্যাস মজুদের পরিমাণ 40 ট্রিলিয়ন ঘনফুট। এর মধ্যে উত্তোলনযোগ্য মজুদের পরিমাণ 30 টিসিএফ। এখনো পর্যন্ত উত্তোলন করা হয়েছে 18.53 টিসিএফ এবং অবশিষ্ট আছে 11.52 টিসিএফ। পেট্রোবাংলা সূত্র বলছে, এখন প্রতি বছর গড়ে 1 টিসিএফ করে গ্যাস উত্তোলন হয়ে থাকে, অর্থাৎ অবশিষ্ট মজুতে আরও 10 বছরের মতো চলবে। কিন্তু ক্রমান্বয়ে প্রতি বছরই গ্যাস উত্তোলন ক্ষমতা কমে আসবে। এতে করে শেষের বছরগুলোতে সংকট আরও প্রকট হবে। দেশীয় গ্যাসের উৎপাদন কমে আসলে আনুপাতিক হারে আমদানি বাড়াতে হবে। বাংলাদেশে অনেকগুলো গ্যাসের খনি আছে, এর মধ্যে আছে বাপেক্স আছে, সেমুতাং আছে, বাংলাদেশ গ্যাস ফিল্ডের আছে, হবিগঞ্জে শেভরনের আছে। সেই জায়গাগুলোতে আসলে ঠিক কী পরিমাণ গ্যাস তোলা হয়েছে, কী পরিমাণ গ্যাস মজুদ আছে, সেই বিষয়ের একটা তথ্য আমরা রূপরেখা পেয়েছি। আমি একটু শেভরনের কথা বলতে চাই। শেভরন বাংলাদেশের 3 ক্ষেত্রের মোট মজুদ 9.742 টিসিএফ এবং এখান থেকে উত্তোলন করা হয়েছে 6.453 টিসিএফ, 453 টিসিএফ, বাকি রয়েছে 3.289 টিসিএফ। শেভরন বিবিয়ানাতে এখনও 2 টিসিএফ এর একটু বেশি, মৌলভীবাজারে 158 টিসিএফ এবং জালালাবাদে 1.26 টিসিএফ মজুদ অবশিষ্ট আছে এবং সিলেট গ্যাস ফিল্ডের মোট মজুদের পরিমাণ 7.33 টিসিএফ, এর মধ্যে 1.784 টিসিএফ তোলা হয়েছে। এছাড়া 5টি খনিতে এখনও মজুদ রয়েছে 5.249 টিসিএফ। এখানে 5টি খনি হচ্ছে কৈলাসটিলা, সিলেট, রশিদপুর, ছাতক এবং বেনিবাজার। পেট্রোবাংলা বলছে, প্রতি মাসেই দেশে গ্যাসের উৎপাদন কমতে শুরু করেছে। খনিগুলো থেকে প্রতি মাসে 2 থেকে 8 ভাগ হারে গ্যাসের উৎপাদন কমতে শুরু করেছে। এখন দৈনিক 1500 মিলিয়ন ঘনফুট দেশীয় গ্যাস তোলা হচ্ছে। গত 5 বছর আগে দেশে প্রায় 3000 মিলিয়ন ঘনফুট গ্যাস তোলা হতো, কিন্তু এখন তা কমতে কমতে অর্ধেকে নেমে এসেছে। গত 10 বছরে দেশে বড় কোনো গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়নি। দ্বিতীয় এবং তৃতীয় মাত্রার জরিপের ফলাফলে সারা জাগানো কোনো খবরও আসেনি। আগামী কয়েক বছরে দেশে যে গ্যাসের ঘাটতি হবে তার পুরোটা আমদানি করেই চালানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকার মহেশখালীতে প্রতিদিন 1000 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের জন্য ভাসমান টার্মিনাল স্থাপন করেছে। পায়রাতেও 1000 মিলিয়ন ঘনফুট গ্যাস আমদানির জন্য টার্মিনাল করা হচ্ছে, কিন্তু এখন দেশের গ্যাসের চাহিদা রয়েছে সর্বোচ্চ প্রতিদিন 3700 MMCFD। ফলে পায়রা এবং মহেশখালীর টার্মিনালে সার্বক্ষণিক পুরোদরে আমদানি করা হলেও ঘাটতি কিন্তু থাকবে। এটা জ্বালানি সচিব মোহাম্মদ আনিসুর রহমান সাম্প্রতিক একটি সেমিনারে তিনি বলেছেন, আমরা গ্যাস অনুসন্ধানে নজর দিচ্ছি। তিনি বলেন, বিশেষজ্ঞরা বলেন হাই প্রেশার জোনে কাজ করতে, কিন্তু সেখানে কাজ করা যায় কিনা সেটা দেখা হচ্ছে। এজন্য নতুন প্রযুক্তি খোঁজা হচ্ছে। প্রয়োজনে বাপেক্সের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করা যায় কিনা সেটা দেখা হচ্ছে। এবং এ ব্যাপারে বিশেষজ্ঞ মত হচ্ছে সরকারের উচিত হবে, যেটা বলেছেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক মো তামিম, তিনি বলেছেন সরকারের উচিত হবে খুব দ্রুত সংকট সামাল দেওয়ার উদ্যোগ নেওয়া, নাহলে হুট করে এমন সংকট সৃষ্টি হবে যা সামাল দেওয়া কঠিন হয়ে দাঁড়াবে। তিনি বলেন, দেশে বেশি বেশি অনুসন্ধান কাজ চালানোর পাশাপাশি বিদেশ থেকে আমদানির একটি সুষ্ঠু পরিকল্পনা হাতে নিতে হবে। গত 10 বছর ধরে কিন্তু
সিলেটের মানুষজন তারা কিন্তু গ্যাস পাচ্ছেন না, অর্থাৎ নতুন ধরনের আবাসিক গ্যাস সংযোগ কিন্তু বন্ধ আছে এবং কোনো কোনো ক্ষেত্রে বাণিজ্যিক গ্যাসের যে সংযোগের ব্যাপারটি আছে সেটিও কিন্তু বন্ধ আছে। অর্থাৎ এখন যারা নতুন বাসাবাড়ি করছেন, গত 5-10 বছরের মধ্যে যারা বিল্ডিং করেছেন, বড় বড় ইমারত করেছেন, তারা কিন্তু গ্যাসের সংযোগ পাননি এবং যে কারণে সিলিন্ডার গ্যাস দিয়ে তাদের ভাড়া দিতে হচ্ছে। ভাড়াটিয়া যারা আছেন তারা কিন্তু সিলিন্ডার গ্যাস ব্যবহার করছেন এবং যে কারণে ঘরের ভাড়াও তারা খুব একটা বেশি পাচ্ছেন না এবং সিলিন্ডার গ্যাস ব্যবহার করা কখনো কখনো ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এবং এই সম্পর্কিত অনেক অনেক প্রতিবেদন কিন্তু জালালাবাদ গ্যাস সহ যেসব গ্যাস সংশ্লিষ্ট প্রতিষ্ঠান আছে সেখানে নতুন গ্যাস সংযোগের জন্য কিন্তু প্রায় 2013 সাল থেকেই মানুষজন টাকা পয়সা জমা দিয়ে বসে আছেন, কিন্তু এখনো পর্যন্ত সিলেটে গ্যাস দেওয়া হচ্ছে না। এবং যে আশঙ্কার কথা বলা হচ্ছে আগামী 10 বছরে নতুন কোনো গ্যাস ক্ষেত্র বড় ধরনের যদি আবিষ্কৃত না হয় তাহলে কিন্তু গ্যাস বাইরের দেশ থেকে আমদানি করতে হবে। অর্থাৎ এই 10 বছরের যে বেশি সময় ধরে সিলেটের মানুষ গ্যাস পাননি এবং সামনে তারা গ্যাস পাবেন না, সেটা আসলে ব্যাপারটা ঠিক কেমন হলে সেটা হয়তো আপনারাই বলতে পারবেন। গ্যাস সংযোগ বন্ধ রেখে আসলে ঠিক কার লাভ হলো? সিলেটের মানুষকে কষ্ট দিয়ে, সিলেটের মানুষের এত ভোগান্তিতে রেখে সবশেষে যোগফল যদি শূন্যই হয় তাহলে এই গ্যাস ক্ষেত্র বা এই গ্যাস ফিল্ড বা এই গ্যাসের সংযোগ বন্ধ রাখার যৌক্তিকতাটা আসলে ঠিক কী হতে পারে? দর্শক, আপনারা যারা আমাকে শুনছেন তারা এই মুহূর্তে বাংলাভিউ টেলিভিশনের এই অনুষ্ঠানটি দেখছেন, তারা গ্যাস সম্পর্কিত মতামত কিন্তু কমেন্টস বক্সে লিখে জানাতে পারেন এবং অতি অবশ্যই আমাদের এই প্রোগ্রামটি শেয়ার করতে ভুলবেন না। আমরা আগামীকাল আপনাদের সাথে আবারও সংযুক্ত হব, এভাবে জানানোর চেষ্টা করব সিলেটের সর্বশেষ অবস্থা। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাভিউর সাথে থাকুন। খোদা হাফেজ।